আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম আলাইকুম, আপনি ভালো আছেন স্যার? জি স্যার। এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এর আগে ক্লাসে আমরা পড়াচ্ছিলাম হচ্ছে 11.6 চ্যাপ্টারের এক্সাম্পল 7 পর্যন্ত পড়ানো হয়েছিল। এক্সাম্পল 7 নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল 8, 9, 10 পড়াবো আজকে। এক্সাম্পল 8, 9, 10 পড়ানোর পর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা দেখো, যদি এরকম হয় একটা, দেখো এটা যে কোনো পয়েন্ট পি পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স যদি বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বের করব? ফর এক্সাম্পল একটা পয়েন্ট দেওয়া আছে পি, এক্সাম্পল 8। পয়েন্টটা হচ্ছে 1, -4 -3। এই পয়েন্ট থেকে একটা প্লেন দেওয়া আছে, এটা প্লেন ইকুয়েশন। এই প্লেনের ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। তাহলে একটা প্লেন থেকে একটা একটা পয়েন্ট থেকে প্লেনের ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে এটা। এই ফর্মুলা সরাসরি মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। এছাড়া আসলে বিকল্প কোনো প্রমাণ বা সিস্টেম নাই। এটা আমাদের এটা মনে রাখা ছাড়া আর কোনো বিকল্প সিস্টেম নাই, কারণ হচ্ছে আমরা অন্য কোনো ভাবে প্রমাণ করে দেখাতে পারবো না এখানে। সেই প্রমাণটা এখানে নাইও। আর সেই প্রমাণের জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সেটা এখানে এই এই চ্যাপ্টার দেওয়া হয় নাই। তুমি এটা বলতে পারি, তোমরা আগে যেটা করছো, যেটা স্টেট লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা ছিল, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু জেড, বা কনস্ট্যান্ট যদি সি হয়, তাহলে এটা পয়েন্ট পি থেকে ডিস্টেন্স বের করে যে ফর্মুলা তার সাথে অনেকটা ম্যাচ করবে। এই দেখো, পি নট একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমরা যদি এইটা একটা প্লেন, এই প্লেনের ডিস্টেন্স বের করতে চাই, তাহলে এই প্লেনের প্রতিটা এক্স ওয়াই জেড এ আমরা সেই পয়েন্ট বসাই দিব, আমরা তার অ্যাবসলিউট ভ্যালু নিব, এবং এই প্লেনের প্রতিটা কোএফিসিয়েন্টকে আমরা স্কোয়ার করে সামেশন করে তার স্কোয়ার রুট নিব। তাহলে এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, একটা পয়েন্ট প্লেন। দেখো তো, এই এই পয়েন্ট থেকে এই প্লেনের ডিস্টেন্স বের করার ফর্মুলাটা কি হবে? আমরা এই যে প্লেনটা, এই প্লেনের প্রতিটা এক্স ওয়াই জেড এ পয়েন্টটা বসাই দিব। 1 এর মান, 4 এর মান, -3 এর মান বসাই দেওয়ার পর আমরা একটা ভ্যালু পাবো। আর এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট এবং জেড এর কোএফিসিয়েন্ট কে আমরা স্কোয়ার করে স্কোয়ার রুট নিব। দেখো তো সব এক্সাম্পল এর বুঝতে পারো কিনা। জি স্যার। স্যার পয়েন্টটা কি প্লেনের উপরে? পয়েন্ট প্লেনের উপর না, যে কোনো একটা পয়েন্ট, প্লেন থেকে দূরে একটা পয়েন্ট। এটা প্লেন, প্লেনের সাথে পয়েন্টের কোনো সম্পর্ক নাই। প্লেন আছে এখানে, এই জায়গায় পয়েন্ট এখানে আছে। পয়েন্ট কারো উপরে নেই, পয়েন্ট একটা নির্দিষ্ট থ্রি ডাইমেনশনাল স্পেস একটা পয়েন্ট। সেখান থেকে এই প্লেনের ডিস্টেন্স বের করতেছি। মানে পয়েন্ট থেকে প্লেনের ডিস্টেন্স বের করবা, পয়েন্ট কারো উপরে নাই। পয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি থ্রি ডাইমেনশনাল স্পেসের একটা পয়েন্ট।
এক্সাম্পল এর নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু 3, এটা একটা প্লেনের ইকুয়েশন, এই প্লেনের উপর একটা পয়েন্ট বের করে দেখাও, তাহলে কিভাবে বের করবো বলো তো একটু। যে কোনো একটা পয়েন্ট স্যার ডিসটেন্স দেওয়া থাকবে? স্যার তাহলে হচ্ছে শুধু এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল টু 3 ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, একটা লিনিয়ার ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশনের উপর একটা পয়েন্ট বের করে দেখাও। এই প্লেনে থাকবে এরকম একটা পয়েন্ট, এই প্লেনে কন্টেন্ট করবে এরকম একটা পয়েন্ট বের করবো। স্যার ডিসটেন্স দেওয়া থাকবে? ডিসকাসের করে আনি নাই, আমি শুধু বলছি এই প্লেনের উপর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা বের করে দেখাবো। ডিসকাস করে শব্দ এখানে আসে নাই। স্যার এক্স ওয়াই জেড এর ভ্যালু মানে এমন ভাবে বসাবো যেন হচ্ছে 3 আসে, তাহলে তো হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই করবো যে এক্স ওয়াই এর ভ্যালু আমরা এরকম ভাবে বসাবো যাতে 3 আসে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি, একটা লিনিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশনের ভেরিয়েবল সংখ্যা কত? 3টা। আর এখানে ইকুয়েশনের নাম্বার কত? 1। তাহলে বলো তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? 2টা স্যার। 2টা। তাহলে এখানে আমরা যে কোনো দুটাকে ধরতে পারি, তবে আমরা সাধারণত লিডিং কে ধরবো না, আমরা ওয়াই আর জেড কে ধরবো। তো ওয়াই কে যদি তুমি ধরো হচ্ছে টি, টি হচ্ছে রিয়েল নাম্বার, আর জেড কে যদি এস ধরো, এস হচ্ছে আরেকটা রিয়েল নাম্বার, এক্স এর মান কত হবে? এখানে ওয়াই এর মান তুমি যদি বসাও, এস এর মান বসাও, তাহলে এক্স এর মান পেয়ে যাবা। তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা বলি এই সিস্টেমের বা এই লিনিয়ার ইকুয়েশনের জেনারেল সলিউশন। আমরা ম্যাথ 183 তে লিনিয়ার অ্যালজেব্রাতে এই কোর্সে এটা এটা পড়ে আসছি। আর গত সেমিস্টারে আমি আমার যারা লিনিয়ার পড়ছো তারা তো অবশ্যই এটা জানো, আর যারা আগে পড়ছো তারা হয়তো মনে না থাকতে পারে, তার জন্য দেখা দিলাম যে এভাবে আমরা সলভ করতে পারি। এখানে ইকুয়েশন হচ্ছে একটা, আর সলিউশন মানে কি, বাম পাশ আর ডান পাশ সমান হবে। আর মামুন যেটা বললো, আব্দুল্লাহ মামুন যেটা বললো সেটা যে আমরা ট্রি বানাবো, তো খুব ইজিলি বানাতে পারি ট্রি। এরকম তুমি চাইলে, এটা হচ্ছে জেনারেল সলিউশন, এই সলিউশনের সবগুলা পয়েন্ট থাকবে আর কি। কিন্তু স্পেসিফিক যদি কোনো পয়েন্ট বলি প্লেনের উপর, বাট এর সলিউশন কত হবে? সলিউশন মানে কি, প্লেনের যে পয়েন্ট থাকবে এই প্লেনকে স্যাটিসফাই করবে। তো এরকম একটা পয়েন্ট কত হতে পারে? ওয়াই এর মান 0, জেড এর মান 0, তাহলে বলো তো এক্স এর মান কত? 3। 3। তার মানে এই প্লেনের উপর একটা পয়েন্ট হচ্ছে 3, 0, 0। আর এই যে প্লেন, এই প্লেনের উপর যে পয়েন্ট থাকবে তার প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাও, দেখো রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল হচ্ছে। সিমিলারলি অন্য কেউ যদি মনে করে আমি এই পয়েন্টটা নিব না, এই প্লেনের উপর বা এটা সলিউশন অন্য একটা পয়েন্ট নিব, তাহলে কি হইতে পারে? এক্স এর মান 0 বসাও, জেড এর মান 0 বসাও, ওয়াই এর মান কত আসবে? 3/2 স্যার। তার মানে 0, 3/2, 0। এই ইকুয়েশনের সলিউশন। আর কেউ যদি মনে করে এক্স ওয়াই 0, জেড এর মান কত হবে? -3, তার মানে 0, 0, -3। এই ইকুয়েশনের সলিউশন, এই প্রতিটা সলিউশনই এই প্লেনের উপর একটা পয়েন্ট। এখন তোমরা কি এটা প্লেনের উপর একটা পয়েন্ট বের করতে পারবা? জি স্যার।
আচ্ছা, এখন আসলে মূল পরে আসি, সেটা হচ্ছে মনে করো এই একটা প্লেন, এটা হচ্ছে আরেকটা প্লেন। এই দুইটা প্লেনের মধ্যে রিলেশন হচ্ছে প্যারালাল। তাহলে আমি যদি এই প্লেনের উপর একটা পয়েন্ট নেই, সেই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স বের করি, তার মানে আমি কি করলাম, আমি একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করলাম, আর সেই পয়েন্টটা তো প্লেনের উপর পয়েন্ট। তার মানে কি এই দুইটা প্লেনের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তো তোমাকে যদি বলে দুইটা প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করো, তোমাকে কি করতে হবে, যে কোনো একটা প্লেনের উপর একটা পয়েন্ট বের করতে হবে, সেই পয়েন্ট থেকে অপর একটা প্লেনের ডিস্টেন্স বের করতে হবে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, আমরা এই দুইটা প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করতে পারবো। দেখো তো এই কনসেপ্টটা বুঝতে পারো কিনা। আচ্ছা, এখন এক্সাম্পল 9 দেখো। দুইটা প্লেন ছিল, বলা হয়েছে এই দুইটা প্লেন হচ্ছে প্যারালাল প্লেন, কারণ তাদের নরমাল গুলা হচ্ছে স্কেলার মাল্টিপল, একটা ভেক্টর একটা ভেক্টরের, তার মানে প্যারালাল ভেক্টর। বলা হচ্ছে এই প্যারালাল ভেক্টর গুলোর মধ্যে ডিস্টেন্স বের করো। আচ্ছা, যদি ডিস্টেন্স বের করতে চাই, তাহলে আমি যদি মনে করি এই প্লেনের উপর একটা পয়েন্ট বের করব, সেই পয়েন্ট কত হতে পারে বলো তো, সবচেয়ে সহজ পয়েন্ট? 300। স্যার হ্যাঁ, 300। 300 থেকে এই প্লেনের কি ডিস্টেন্স বের করা যাবে? স্যার জি স্যার। দেখো তো এই ম্যাথ কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমরা যদি অন্য কোনো পয়েন্ট ধরে করতাম তাহলে কি অ্যান্সার ভিন্ন আসতো? না, ভিন্ন আসবে না, অ্যান্সার সেম আসবে। কারণ হচ্ছে প্লেন দুটো প্যারালাল, এদের মধ্যে ডিস্টেন্স সব সময় ঠিক থাকবে এবং সেটা সব সময় সেম আসবে। দুইটা প্যারালাল প্লেনের মধ্যে কখনো ডিস্টেন্স ডিফারেন্ট হতে পারে না। তবে দুইটা প্যারালাল প্লেনের মধ্যে ডিফারেন্ট পয়েন্টে ডিস্টেন্স ডিফারেন্ট হতে পারে। আমরা তো ডিফারেন্ট পয়েন্টে ডিস্টেন্স বের করতেছি না, আমরা প্লেন দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতেছি, এই জন্য আমাদের ডিস্টেন্স সবসময় ফিক্স থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার এখানে যদি আমরা হ্যাঁ বলো, তাহিদুর রহমান বলো আগে। স্যার বললাম যে স্যার এক্স এর মান এক্স এর যেহেতু আমরা ধরছি স্যার, তাহলে তো এক্স এক্স এটা তো স্যার পয়েন্ট একটা একটা করে নিলেও তো স্যার উপরে 1 আসে, আর এটা স্যার যদি মানটা বের করি এই ভেক্টরের তাহলে তো 6 আসে, তাহলে তো 1/6 এভাবে বলা যায় না স্যার? আচ্ছা, 1/6 যে বলবো, এটা কিসের বেসিসে বলবো? আর তুমি তো যেটা বললা সেটা হচ্ছে আনসার ম্যাচ করলা, সেটা একটা পদ্ধতি, কিন্তু এটা লজিক লাগবে তো। যে এই লজিকে অ্যাপ্লাই করে আমি বলবো যে আমি এখানে শুধু নিচেটা এ করতেছি আর ওয়ান ইয়েতে ভাগ করে করতেছি। মানে দুইটা কোনো একটা পয়েন্টের লজিক ছাড়া তো হ্যাঁ, কোনো একটা লজিক বা ফর্মুলা ছাড়া তো আমরা এইভাবে বলতে পারবো না যে আমরা এখানে ওয়ান নিলাম আর ফার্স্ট পয়েন্ট নিলাম, বাকিগুলো স্কোয়ার কম্বাইন করে দিলাম। আমাদের তো একটা স্পেসিফিক লজিকে ম্যাথ করতে হবে। হ্যাঁ, তোমার লজিকটা কি আসলে? আমি এটাই বললাম যেটা দিয়ে ম্যাথটা মানে সলিউশনটা মিলানো যাবে কিনা বা ভুল হবে কিনা এটার জন্য স্যার। না না, তুমি যেটা বলতে বলছো আমি বুঝতে পারছি যে সাধারণত তুমি যে ফরম্যাটটা চিন্তা করছো সেই ফরম্যাটে সাধারণত সলিউশনটা ম্যাচ করে কিনা। আনসার হচ্ছে না, করে না। একটু আগে তন্ময় যেটা বললো যে আমরা ডিফারেন্ট পয়েন্ট নিবো কিনা, এখানে ডিফারেন্ট পয়েন্ট নাও, তাহলে এখানে এই ভ্যালুটা এইভাবে আসবে না।
ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি এখানে 0 0 নাও YZ, তাহলে যেভাবে আসবে আনসারটা, আর তুমি যদি 0 0 না নাও, অন্য কোনো পয়েন্ট নাও, তাহলে সেভাবে আনসারটা ডিফারেন্ট হয়ে আসবে, কিন্তু আনসার সেম আসবে। তবে আনসার আনার ইয়েস জন্য স্যার, আনসার আমাদেরকে সেম আসছে স্যার। আনসারটা সেমই আসবে, কিন্তু তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আর এই ফর্মুলাটা প্রমাণ করে দেখানো আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না, আমাদেরকে শুধু মনে রাখতে হচ্ছে। কারণ এই ফর্মুলা যেখানে প্রমাণ করা আছে সেটা অন্য চ্যাপ্টারে, এবং সেই চ্যাপ্টারের কন্টেন্ট আমাদের এখনো আসলে পড়ানো হয়নি, এই জন্য আমরা প্রমাণ করতে পারতেছি না। এই জন্য আমরা শুধু ফর্মুলাটা, এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা মেমোরাইজ করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তারপরে ইফতেখার হায়দারের কোশ্চেন ছিল, বলো। স্যার এখানে আমরা যে পয়েন্টটা নিলাম 300, এটা তো এই ইকুয়েশন লেফট এন্ড রাইট স্যাটিসফাই করলে মানে না যাবে, তাই না? হ্যাঁ, এই ব্যাপারটাকে আমি এভাবে বলি যে এখানে আমি মাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা, দেখো এখানে হচ্ছে ইকুয়েশন হচ্ছে একটা, যদি এরকম হয় লিনিয়ার ইকুয়েশন, তাকে যদি তুমি সলভ করো তাহলে 2 প্যারামিটার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাবা। এখানে টি একটা প্যারামিটার, এস একটা প্যারামিটার, যে প্যারামিটার গুলো হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি চুজ করতে পারি, যে কোনো রিয়েল সংখ্যা, তার উপর ডিপেন্ড করে এখানে অসংখ্য সলিউশন পাবো। এই জন্য বলা হয়েছে 2 প্যারামিটার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, আর এই লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে প্লেনের ইকুয়েশন। আর প্লেনের ইকুয়েশনকে এই সলিউশনগুলো স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি, বাম পাশ আর ডান পাশ সমান হবে। আর প্লেনের ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তার মানে মিন করতে হচ্ছে এই ইকুয়েশনের প্রতিটা পয়েন্ট প্লেনের উপর থাকবে। তোমাকে যদি বলা হয়, বলো তো এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এর সলিউশন কত, এটা বলো তো। স্যার 1। কি হবে 1? স্যার 1 1 হইতে পারে, 0 2 হইতে পারে, 2 0 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। অনেক কিছু হইতে পারে, হ্যাঁ 1 1 ঠিক আছে। তাহলে এই কারণ হচ্ছে অনেক সলিউশন হতে পারে, সেই সলিউশন কোথায় থাকবে? মনে করো 2,0 যদি আমি নেই, তাহলে এটা একটা সলিউশন। এই সলিউশনটা এই লাইনের উপর একটা পয়েন্ট, এখানে বাম পাশে বসায় দেখো, ডান পাশে সমান হবে। আর ইফতেখার হায়দার যেটা বললা 1 1 নিব, 1 1 সলিউশন। দেখো এখানে, এখানে বসাও 1 + 1 = 2, তার মানে সেটা লাইনের উপর পয়েন্ট। 0,2 নাও, তাহলে এরকম সলিউশন পাওয়া যাবে, এরকম অসংখ্য সলিউশন পাওয়া যাবে। সবগুলো সলিউশন কোথায় থাকবে? এই লাইনের উপরই থাকবে। আবার যদি এরকম হয়তো দুইটা লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন কাট করছে, তখন শুধু আবার একটাই কমন পয়েন্ট পাওয়া যায়, তখন সলিউশন একটাই, তখন আমরা বলি ইউনিক সলিউশন। আর যখন একটা ইকুয়েশন পাচ্ছি, তখন পাচ্ছি আমরা মোর দেন সলিউশন। তোমাদের মনে আছে লিনিয়ার অলজেব্রা পড়ার সময় বড় সেট যদি প্যারাল থাকে কোনো সলিউশন থাকবে না, যদি একবার ইন্টারসেক্ট করে তাহলে সলিউশন হচ্ছে ইউনিক সলিউশন, যদি একটা লাইন আরেকটা লাইনের উপর কোইনসাইড করে তাহলে হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন। এটা হচ্ছে লাইনের কনসেপ্ট। আবার প্লেনের সময় অনেকগুলো কনসেপ্ট ছিল, 3টা প্লেন যদি কোনো একটা পয়েন্টে কাট করে তাহলে সেই পয়েন্টে একটা সলিউশন পাওয়া যাবে। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই সবগুলো পয়েন্ট একটা কমন পয়েন্টকে স্যাটিসফাই করছে। আর যেটা একটা সিস্টেম, লিনিয়ার ইকুয়েশনের সিস্টেমটা একসাথে অনেকগুলো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করতে। আর নরমাল সিম্পল ইকুয়েশন গুলো সাধারণত তোমার যদি বলা হয় বলো তো x + 2 = 7 এর সলিউশন কত, তুমি সরাসরি বলবো x = 5। কেন? x এর মান যদি 5 বসাই, তাহলে আমরা এই x এর মান যদি আমরা 5 এর ইনপুট দেই তাহলে আমরা পাবো, তার মানে এটা একটা সলিউশন। আর যখন আমাদের সিস্টেম চলে আসে তখন সলিউশন গুলো আমাদের সেই সিস্টেমের উপর ডিপেন্ড করে। যদি 2টা ভেরিয়েবল থাকে তাহলে একটা লাইন পাই, 3টা ভেরিয়েবল থাকলে একটা প্লেন পাই, আর 4টা স্পেসে পাই। 4টা ভেরিয়েবল যখন থাকে তখন আমরা আসলে ভিন্ন ডাইমেনশন পাই, 4 ডাইমেনশন, তখন সেটা আমরা 3D তে আঁকতে পারি না। আর এই লিনিয়ার ইকুয়েশন গুলো যখন একটা কমন, মনে করো বিভিন্ন কন্ডিশন দিয়ে ভেরিয়েবল তৈরি করে একটা ইকুয়েশন তৈরি করা হয় লিনিয়ার, এরকম ডিফারেন্ট লিনিয়ার ইকুয়েশন যখন কমন কোনো একটা ব্যাপারে আসতে পারে তখন তাকে আমরা সলিউশন বলি। আর এই সলিউশন গুলাই আমাদের আসলে ইকুয়েশন সম্বন্ধে আমাদের ইনফরমেশন প্রোভাইড করে, যে তারা কমন কমন কি কি ধরনের বিভিন্ন সিচুয়েশনের উপর আসলে এই বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে আমরা আসলে কি
কি ধরনের ক্যালকুলেশন করতেছে বা কি ধরনের আউট। দেখো তো আর কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমরা যেগুলো বের করলাম মূলত প্যারালাল প্লেনের জন্য, তাই না? আমরা কি বের করলাম সেটা বলো। আমরা এখন তো অন্য কিছু বলতেছিলাম যে ডিস্টেন্স, ইয়েস স্যার। এই ম্যাথের ডিস্টেন্সটা, ইয়েস স্যার, মানে এগুলো তো প্যারালাল প্লেনের এই ম্যাথের ডিসটেন্স। ডিস্টেন্সটা হচ্ছে হ্যাঁ প্যারালাল প্লেন ডিস্টেন্স। স্যার যদি প্যারালাল না হইতো তাহলে তো এটা ইউজ করা যেত না মনে হয়। না, যাবে না। যদি প্যারালাল না হয় এটা ডিস্টেন্স বের করে না। 3 ধরনের ডিস্টেন্স আমরা পড়াবো। নাম্বার 1, এক্সাম্পল 8 এ একটু দেখাই দেই। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট এ প্লেন। একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করব। ফার্স্ট কনসেপ্ট এক্সাম্পল 8 এ শেষ হয়েছে। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেন। দুইটা প্লেনের মধ্যে প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করব। থার্ড কনসেপ্ট দুইটা লাইনের মধ্যে স্কিউ লাইনের মধ্যে ডিস্টেন্স বের করব। এখনো পড়াইনি, পড়াবো আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের ঈদের পর পরীক্ষা নিব, ক্লাস টেস্ট 2। আজকে তো হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাস। তার মানে ঈদের পরে আমাদের 3টা ক্লাস হবে। 10 নাম্বার ক্লাসে পরীক্ষা দিতে চাচ্ছ নাকি 11 না 12, কোন ক্লাসে পরীক্ষা দিতে চাও? স্যার ঈদের পর একটা ক্লাস দিয়ে তার পরের ক্লাসে নেন, যদি স্যার প্রবলেম থাকে তাহলে ওই ক্লাস সলভ করে নেক্সট ক্লাসে এক্সাম দিতে পারবেন। তার মানে 11 নাম্বার ক্লাসে পরীক্ষা দিব আমরা। জি স্যার। আচ্ছা, সবাই কি ব্যাপারে একমত? জি স্যার। জি স্যার, সেটাই ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখনই আমি সিলেবাসটা বলে দিই, তাহলে ভালো হবে। তোমরা 11.5 পড়বো, 11.6 পড়বো আর 10.4 আমি যতটুকু পড়াতে পারি এবং লজিক্যাল পর্যায়ে পর্যন্ত রাখবো সিলেবাসটা। এখন আপাতত এটা নিশ্চিত ধরে রাখো যে তোমরা যেটা সিলেবাস সেটা হচ্ছে লেকচার 11 যেটা হবে সেদিন আমরা পরীক্ষা নিব। সিলেবাস হচ্ছে এই 11.5, 11.6 আজকে 10.4। 11.6 আর হচ্ছে 10.4। স্যার সিলেবাসটা একটু এলএমএস এ দিয়ে দিয়েন স্যার। এখনই লিখে নাও, খাতা আছে না সাথে, এখনই লিখে নাও। কারো কোনো কনফিউশন থাকলে সিলেবাসটা এখনই লিখে নাও। আর ইএলএমএস এ যদি লেখা হয় তাহলে প্রচুর ইনফরমেশন ইএলএমএস চলে যায়। স্টুডেন্টের ইএলএমএস কোনো ইনফরমেশন তার আসলে শেষ পর্যন্ত বলতে পারে না যে আসলে আমাকে জানতে হবে হয়েছে। আমার ক্লাসে বলে দিচ্ছি, আজকে বলবো ক্লাসে, 10 নম্বর ক্লাসে আবার মনে করাই দেবো। আমার মনে হয় এর মাঝেও অন্তত পক্ষে সবাই জানবে। আর যারা ক্লাস মিস করবে তার লেকচার দেখলে লেকচার তো একদম স্পষ্ট দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাপার। আর ইএলএমএস দিলে হবে স্টুডেন্ট ঠিক সময় দেখে না এবং ক্লাসেই সবার সাথে কথা বলে কনফিউশনটা দূর করা। আমার ক্লাসে প্রায় 32-33 জন আছে, আর হয়তো 7-8 জন নাই।
যদি লেকচার দেখে তারা এটা পেয়ে যাবে। আর যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বড় জিনিস সেগুলো আমি এলএমএস এ অ্যানাউন্স আকারে বেশি দিব, যাতে অসংখ্য জিনিস দিলে এলএমএস এ হারায় না যায়। যেমন সিটি পরীক্ষাগুলো আমরা এলএমএস এ নিব, আমরা অ্যাসাইনমেন্ট গুলো এলএমএস এ দিব, আমরা আমাদের কোনো লেকচার নোট এলএমএস এ দিব, যেগুলো আসলে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসে কথা বলে আমরা যেহেতু ডিসিশন নিচ্ছি এবং অনেকদিন আগে নিচ্ছি এবং আরেকটা ক্লাস বাকি আছে, তখন আবার তোমাদেরকে মনে করাই দিব পরীক্ষার ডেটটা। আর তার মানে আর এখন যারা আছে তারা নিজের খাতা লিখে রাখো, যদি ভুলে যাও আমার মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ বলো, আর কি কোশ্চেন ছিল আরেকজনের? আর জানি করে কোশ্চেন ছিল একটা, সে বলো তো। স্যার বলছিলাম যে তাহলে 11 নাম্বার ক্লাসে পরীক্ষা হবে। হ্যাঁ 11 নাম্বার ক্লাস হবে, তুমি তাহলে 12 নাম্বার দিতে পারো, আমার কোনো সমস্যা নাই, তোমাদের ইচ্ছা। না স্যার 11 নাম্বারই থাক স্যার, তাহলে যদি কোনো প্রবলেম বের হয় আমরা 12 নাম্বার সেগুলো ক্লিয়ার করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঈদের পরপর দিচ্ছি না, একজন বললো কাউন্সিলিং তাদের দরকার হতে পারে, খুব লজিক্যাল কথা, দিয়ে কোনো সেকশনে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আর ঈদের পরপর দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ না, কারণ হচ্ছে স্টুডেন্টরা মাত্র ঈদ শেষ করে তাড়াতাড়ি শুরু করবে, একটু সময় লাগবে, এই কারণে ঈদের পরপরই দিব না। আর আমরা ঈদের জি স্যার। পরপর আমরা সময় দিব, এখন স্টুডেন্ট চাইলে 11 নাম্বার হতে পারে, 12 নাম্বার হতে পারে। কেউ যদি চায় যে না এখন দিব না, আমি পরীক্ষা মিড দিয়ে পরে দিব, তো তাদেরই চাপ পড়বে, পরে আমি তোমার 5টা সিটি নিব, মাত্র নিচ্ছি একটা, আরো আমাকে নিতে হবে, আরো অনেকগুলা পরীক্ষা নিতে হবে। তো যত আগে পরীক্ষা দিবা আমার মনে হয় তত কোর্স গুছায় আসবে। বেশি পরে পরীক্ষা দিলে পরীক্ষা জট পড়ে যাবে, অনেকগুলো পরীক্ষা একসাথে দিতে অনেক কষ্ট হবে। আচ্ছা যাই হোক, স্যার বলো। স্যার এখনকার সিস্টেমে আমাদের কি মানে সিটি খাতা দেখার কোনো ব্যবস্থা আছে, মানে আমরা কি ভুল করছি ওটা মানে বোঝার কোনো ওয়ে আছে? আমি ওটা নিয়ে চিন্তা করতেছিলাম অনেকদিন যাবত কিভাবে দেখাবো। এখন খাতা আমি দেখতে পাইনি এখনো, আমি হয়তো বা এই বন্ধের মাঝে দেখে ফেলার চেষ্টা করবো। এই দুটো অপশন আছে, একটা হচ্ছে খাতা দেখে সাথে সাথে ফিডব্যাক ইএমএস দিয়ে দেওয়া, এটা একটা অপশন হইতে পারে। আর একটা অপশন হইতে পারে যে আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করলাম, যার যার খাতা সে দেখে নিল, কিন্তু এটা খুব ভালো সিস্টেম না। আর একটা হইতে পারে গুগল মিট অথবা গুগল জুমে কন্টাক্ট করে একজন একজন খাতা দেখানো, ওইটা প্রায় অসম্ভবের মতো। স্যার ওটা ইএলএম এ একটা কি দিয়ে ইমেল দেন করে স্যার? দিতে পারেন ইন্ডিভিজুয়াল। জি স্যার, তারপরে যদি কোনো প্রবলেম ইমেল করলে আমি পাগল হয়ে যাব, কারণ হচ্ছে আমার প্রায় 200+ স্টুডেন্ট, আমার জি স্যার। আমাকে ইন্ডিভিজুয়াল, আমি মাঝখানে চিন্তা করছিলাম যে আমার কোন স্টুডেন্টের সাথে কথা বলবো, তাকে বলবো যে তুমি একটা কিছু বানাও, এই যে অনেকটা এই আইডি গুলা সর্ট আউট করবে, করার পর সেই আইডির সাথে ম্যাচ করে ইমেলে চলে যাবে, এরকম একটা অটোমেটিক সিস্টেম বানানোর চিন্তা ভাবনা করতেছিলাম। কিন্তু এই জন্য একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু সময় দিতে হবে, মানে প্রোগ্রাম করতে হবে, এটা নর্মাল মনে হয় নাই, এই ব্যাপারটা মনে হয় নর্মাল সিস্টেমে নাই, এক্সেলে বা অন্যান্য কোনো হিসেবে আমি দেখি নাই, তৈরি করা কোনো ইয়া দেখি নাই, সফটওয়্যার দেখি নাই। এরকম সফটওয়্যার বানাইতে পারলে মাঝখানে চিন্তা করছিলাম বানাবো কোনটা, সেই চিন্তা থেকে এটা করতে পারলে ভালো হয়। যার যারটা ইমেল আমি ওখানে আপলোড দিব, সেখান থেকে অটোমেটিক ইয়া করে সর্ট আউট করে ইমেলের মাধ্যমে চলে যাবে। সব থেকে ভালো হচ্ছে স্যার ইএলএমএস এ দেন, সেটাই সবথেকে ভালো হয় স্যার। স্যার আপনি এলএমএস এর ফিডব্যাক দিয়ে দেন স্যার। জি স্যার। তোমরা কি অন্য কোনো সেকশনের খাতা দেখছো তার কি স্যার এডিটেড পিডিএফটা সহ স্যার। আমাদের থিওরি অফ কম্পিউটিং এ যার যার খাতাটা পয়েন্টার মানে ওইখানে চেক করে ইমেল করে দিয়েছে আর কি, এর জন্য বলেছিলাম, বাট ওটা অনেক মানে মেসি ব্যাপারটা। স্যার আমরা ইএলএমএস এ পেয়েছি স্যার অ্যাকাউন্টিং এর আর কি। আচ্ছা সেটা ইএলএমএস আমি করবো, এটা চিন্তা করছি, কিন্তু এই আমার ব্যাপার হচ্ছে কি, আমার যে সমস্যাটা হবে, আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে স্টুডেন্ট গুলো মানে প্রতিটা ক্লাসে 50 জন করে 55 জন করে, এক সেকশনে 55 জন আছে, 50 47 46 এরকম স্টুডেন্ট। আমি এখন এতগুলো স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল ইমেল করতে গেলে আমি ভুল করব, কারণ হচ্ছে ওটা ডাউনলোড করে ওই তার ইমেল অ্যাড্রেস সেভ করে পাঠাতে গেলে 1 বাই 1 করতে গেলে আসলে এটা আমার ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে এবং প্রচুর মানে বিশৃঙ্খলা তৈরি হবে। এর চেয়ে বরঞ্চ ইএলএমএস এ আমি ফিডব্যাক দিয়ে দিব, কার সমস্যা হলে সে আমার সাথে অথবা কন্টাক্ট করলে আমি পরে সলভ করে দিব। আর যদি কোশ্চেনের এরকম না সলভটা হয়, দিলেই তো হয় স্যার। জি স্যার সেটা ভালো হয়েছে। সিডি কোশ্চেনের সলভটা দিলে আমরা বুঝতে পারবো যে আমার এই জায়গায় ভুল হয়েছে। আচ্ছা সেটা দিয়ে দেওয়া যাবে, সেটা দিয়ে দেওয়া যাবে।
আমিও তো ভুল তো অবশ্যই ইন্ডিকেট করব, ভুল না দেখে তো নাম্বার দিব না। যে যেখানে স্টুডেন্ট ভুল করছে ওই জায়গাটা তো অবশ্যই আমি হাইলাইট করব এবং তার সাথে শেয়ার করব, তারপর সে কথা দেখতে পারবে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ যে খাতাতে দেখাটা গুরুত্বপূর্ণ, যে শুধু পড়াচ্ছি সে পরীক্ষা দিচ্ছে খাতা দেখতে পারতেছে না, এই ব্যাপারটা আসলে কিরকম জানি। তাহলে আমি খাতা দেখাই দিব, আমি এখন খাতা দেখি নাই, একবারে দেখতে বসবো ইনশাল্লাহ, এখন তারপরে দেখাই দিব, ফিডব্যাক পাঠাই দিব। আমাদের তো মানে কথা বলার অনেক অনেক সুযোগ আছে, যে কোনো জিনিসের আমরা এভাবে না আরেকভাবে করতে পারবো, আরেকভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। গুগল ড্রাইভে শেয়ার করতে পারি, কিন্তু সেটা ঠিক না, কারণ হচ্ছে কি একজন আরেকজন দেখতে পারবে। তা আসলে মানে পার্সোনাল ইনফরমেশন যেগুলো সেগুলো একজন আরেকজন শেয়ার করা ঠিক না, কারণ কেউ যদি নাম্বার কম পায় আরেকজন যদি বেশি পায়, সে যদি তারা দেখে ফেলে, তো এই ব্যাপারটা সে আসলে পছন্দ নাও করতে পারে, অনেকে পছন্দ করে না। যেমন কারো সিজিপিএ কারো জানা 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 ঠিক না, কারণ এটা পার্সোনাল বিষয়। ইভেন আমি নিজেও সিজিপিএ দেখি না, কারণ সিজিপিএ যদি দেখি তাহলে স্টুডেন্ট সম্বন্ধে হয়তো বা কোনো এক ধরনের জাজমেন্টে ভুল হতে পারে, যে তার সিজিপি দিয়ে জাজমেন্ট করতেছি, এই জন্য সিজিপি দেখা যায় এখানে, প্রতিটা স্টুডেন্ট সিজিপি দেখা যায়। আমি কোন স্টুডেন্ট সিজিপি সাধারণত মানে দেখার উদ্দেশ্যে দেখি না, কোনো কারণে নাম এলাম হঠাৎ করে চোখে পড়লো সেটা আলাদা জিনিস, কিন্তু দেখার উদ্দেশ্যে সিজিপি কোনো দেখি না। সিজিপি দেখার দরকার নেই, যে স্টুডেন্ট আমার ক্লাসে আসবে সব স্টুডেন্ট আমার জন্য সমান, তাদের জন্য আমি সমান সাপোর্ট দিব, সমান সবকিছু করব, এবং তার জাজমেন্ট সেভাবে হবে, তাহলে তার উপর জাস্টিস রাখা খুব গুরুত্বপূর্ণ। সিজিপি দেখা দরকারই নেই। আচ্ছা, আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাথ এক্সাম্পল 10 আমি এই কোর্স বেশ কয়েকবার পড়াইছি, অনেকবারই পড়াইছি, আর এই এক্সাম্পল 10 আমি মনে হয় প্রতিবারই পরীক্ষায় দিছি, সরাসরি এই ম্যাথ দেই নাই, মানে এই টাইপের ম্যাথ। এই চ্যাপ্টারের এক্সাম্পল 7 এবং এক্সাম্পল 10 খুব গুরুত্বের সাথে করবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের 10.4 সরি 10.5 এবং 6 এই দুই চ্যাপ্টারে ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে। এই এত ডিফারেন্ট টাইপের ম্যাথ হয়তো বা তোমাকে সলভ করার সময় আমি পাবো না, আমার এক্সাম্পল করানোর সাথে যেই ম্যাথ গুলা ম্যাচ করবে শুধু সেই প্রবলেম গুলাই তুমি সলভ করার চেষ্টা করবা। আর যদি বুঝতে না পারো ম্যাচ করতেছে কিনা, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিবা যে সেই প্রবলেম গুলা আসলে বুঝতে পারতেছে না যেটার সাথে ম্যাচ করছে কিনা। তবে যে এই প্রবলেম বুঝবে সে সেটাও বুঝবে আশা করা যায়, আর না বুঝলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি হয়তো তাকে জানাই দিব বা বুঝাই দিব যে এটা কিভাবে ছিল। আচ্ছা, সবাই একটু এক্সাম্পল 10 রিডিং পড়ো কোশ্চেনটা একবার। কোশ্চেন রিডিং পড়ছো? জি স্যার। আচ্ছা, কোশ্চেন রিডিং পড়ে এখানে এই কোশ্চেনের দুইটা টাইপ। নাম্বার 1, ফার্স্ট যে টাইপ, যে এই যে দুটো লাইন ইসকিউ লাইন। আচ্ছা, ইসকিউ লাইন বলতে আমরা কি বুঝি? প্যারালাল না এবং ইন্টারসেক্ট করা যায়। হ্যাঁ, দুটা থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইন, সেই লাইন দুটা যদি প্যারালাল না হয় এবং তারা একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট না করে তাদেরকে আমরা ইসকিউ লাইন বলি। আর আমরা এখন যেটা করব, এই ইসকিউ লাইন দুটার মধ্যে ডিসটেন্স বের করব। আর এই লাইন দুটার মধ্যে ডিসটেন্স বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুটা লাইন তারা প্যারালাল না এবং তাদের মধ্যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই বা ইন্টারসেক্ট করতেছে না। এরকম যদি হয় তাহলে এদের মাঝে আমরা যদি এরকম একটা কাজ করে, প্লেন, এই প্লেন কাজ করে, যে প্লেন দুটাই লাইন দুটাকে কন্টেন্ট করবে, কিন্তু প্লেন দুটা প্যারালাল, এরকম কিছু আমরা চিন্তা করব। আবার বলি, দুটা লাইন, সেই লাইন দুইটা প্যারালাল না, সেই লাইন দুটা ইন্টারসেক্ট করে না, কিন্তু আমরা এই লাইনকে কন্টেন্ট করে,
এরকম দুটো প্লেন নিব, সেই প্লেন দুটো প্যারালাল হবে। ব্যাপারটাকে আরেকটু ডিটেল দেখাই দিতে চাই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। এই দেখো, এই দুটো লাইন দেখতে এরকম। কারোর সাথে কারো ইন্টারসেকশন হয়েছে? কারোর সাথে কোনো লাইনের সাথে কোনো লাইন কিন্তু ইন্টারসেক্ট করেনি, তার মানে এটা স্কিউ লাইন। তোমার কাজ হচ্ছে যে দেখো, স্কিউ লাইন দিয়ে পাস করে, লাইনকে দিয়ে পাস করে একটা প্লেন চিন্তা করতে পারো। তাহলে সেই প্লেনটা তোমার যে কোনো দিকে মুভ করাতে পারি। দেখো, একটা প্লেনের পজিশন যে ঠিক থাকে, সেই প্লেনটাকে কিন্তু মুভ করানো যায়, 360 ডিগ্রি মুভ করানো যায়। মানে একটা লাইনের উপর একটা প্লেন থাকবে, সেই প্লেনটা কিন্তু তুমি চাইলে সেই প্লেনটাকে তুমি মুভ করাতে পারবো। তুমি যদি এভাবে চিন্তা করো, তোমার হাতে বা তোমার সামনে যে মোবাইলটা আছে, মোবাইলের নিচে, ঠিক নিচে একটা কলম রাখো, সেই কলমটা হচ্ছে লাইন। সেই মোবাইলটা যেটা আর কলমটা মনে করো একসাথে আছে, কলম আর মোবাইল মনে করো একই জিনিস। এখন তুমি যদি তোমার এই কলমটাকে ঠিক রেখে তুমি যদি তোমার মোবাইলটাকে মুভ করাও, 90 ডিগ্রি মুভ করাও, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 180 ডিগ্রি বা 360 ডিগ্রি মুভ করাও, দেখবা কলম তার পজিশন ঠিক থাকবে, কিন্তু তোমার মোবাইলের যে পজিশন সেটা ঠিক থাকবে? মোবাইলের পজিশন কিন্তু ঘুরে যাচ্ছে। তার মানে কি, মোবাইলের যে উপরের পোর্শনটা তুমি রাখো, তো সেটা কিন্তু উপরে থাকবে। তুমি যদি 180 ডিগ্রি মোবাইলটাকে রোটেট করাও, তাহলে কিন্তু কলমের পজিশন সেম থাকবে, কিন্তু মোবাইল তার পজিশন কি করবে, যেখানে স্ক্রিনটা উপরে ছিল সেটা এখন স্ক্রিনটা অপোজিট চলে যাচ্ছে। তার মানে কলমটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, আর মোবাইলটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন বা প্লেন। তার মানে একটা লাইনকে কন্টেন করা প্লেনকে যে কোনো দিকে আমরা চাইলে এটাকে মুভ করাইতে পারি। সিমিলারলি আমি যদি সেই কনসেপ্টকে ইউজ করে এই দুটো লাইনকে কন্টেন করা দুটো প্লেন নেই, সেই প্লেনকে আমরা যদি মুভ করাই বা এরকম একটা পজিশনে নিয়ে আসি, বা এরকম প্লেনটা কনসিডার করি যাতে প্লেনটা এই লাইন দুটার সাথে প্যারালাল হয়ে যায়। মানে লাইনকে কন্টেন করবে কিন্তু প্লেন দুটা প্যারালাল, কিন্তু লাইন দুটা প্যারালাল না। দেখো তো এই ইনফরমেশন বুঝতে পারো কিনা? লাইন দুটা প্যারালাল না, কিন্তু লাইনকে কন্টেন করা প্লেন দুটা কি হবে? লাইনকে কন্টেন করা প্লেন দুটা প্যারালাল হবে। দেখো তো এই ব্যাপারটা বুঝতে পারো কিনা? আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে ম্যাথের পরবর্তী অংশ যেটা হচ্ছে, এই যেহেতু এই প্লেন দুটা প্যারালাল, আমরা যেটা করব, যে কোনো একটা প্লেনের উপর একটা পয়েন্ট নিব, সেই পয়েন্ট থেকে আমরা আরেকটা প্লেনের লাইনের উপর পয়েন্ট বের করব। তার মানে প্যারালাল দুটা প্লেনের মধ্যে পয়েন্ট বের করতেছি। আর প্যারালাল দুটা প্লেনের মধ্যে যদি পয়েন্ট বের করি, সেই পয়েন্টটা হচ্ছে লাইন দুটার মধ্যে ডিস্টেন্স। তার মানে আমাদের স্টেপ গুলা কি কি? আমরা প্রথমে চিন্তা করব লাইন L1 একটা প্লেনকে কন্টেন করে। এই দেখো, L1 লাইন এই P1 প্লেনের উপর থাকবে। সিমিলারলি L2 লাইন P2 প্লেনের উপর থাকবে। লাইন দুইটা প্যারালাল না, কিন্তু প্লেন দুইটা কি হবে? এই দুইটা প্লেন প্যারালাল। লাইনের উপর একটা পয়েন্ট কত হইতে পারে? এই লাইনটা 1, 5, -1 দিয়ে পাস করতেছে, এটা হচ্ছে এই লাইনের উপর পয়েন্ট, মানে প্লেনের উপর পয়েন্ট। সিমিলারলি এই লাইনটা কত পয়েন্ট দিয়ে পাস করতেছে? 2, 4, 5। তার মানে এই লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করতেছে। এখন যদি আমরা প্লেনের উপর পয়েন্ট পাচ্ছি, লাইনের উপর পয়েন্ট পাচ্ছি, আমরা যদি এখন কোন একটা প্লেন ইকুয়েশন বের করি, আমরা যদি এই প্লেন ইকুয়েশন বের করি এবং বের করার পরে এই পয়েন্ট থেকে এই প্লেনের ডিস্টেন্স বের করি, তাহলে আমাদের লাইনের মধ্যে ডিস্টেন্স বের হয়ে যাবে। দেখো তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কিন্তু স্যার লাইনের তো এক এক জায়গায় ডিসটেন্স যদি মেজার করি আমি, তাহলে এক এক রকম আসার কথা না? কারণ লাইন দুটো তো স্কিউ লাইন, এক এক জায়গায় এক এক রকম ডিসটেন্স হবে না? তুমি যদি এভাবে চিন্তা করো, এখান থেকে এখানে লাইন ডিস্টেন্স চিন্তা করো,
তার ডিস্টেন্সটা ডিফারেন্ট হবে। এখান থেকে এখানে চিন্তা করো ডিস্টেন্সটা ডিফারেন্ট হবে, আর এখান থেকে এখানে ডিস্টেন্স চিন্তা করো তার ডিস্টেন্সটা ডিফারেন্ট হবে। জি স্যার। আমরা সাধারণত এরকম একটা ডিস্টেন্স নেই স্কিউ লাইনের ক্ষেত্রে যেটা বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স। আর শর্টেস্ট ডিস্টেন্সে এই লাইনের সাথে এই প্লেনের রিলেশনটা হয় 90 ডিগ্রি। আর স্কিউ লাইনের যে ডিস্টেন্সটা বের করা হয় সেই ডিস্টেন্সটাকে সাধারণত বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে আমরা একটা স্পেসিফিক একটা ক্রাইটেরিয়াকে ফুলফিল করে আমরা আসলে ডিস্টেন্সটা বের করতেছি। মানে লাইনের মধ্যে যে ডিস্টেন্স বের করতেছি আমরা সেই ডিস্টেন্সটা আসলে বের করতেছি শর্টেস্ট ডিস্টেন্স। ওকে স্যার। তোমাকে দেখাচ্ছি, দেখো the shortest distance between a pair of skew lines। একটু দেখো, তুমি দেখতেছো এখানে একটা একটা ওয়ার্ড দেওয়া আছে। জি স্যার। আসলে শর্টেস্ট ডিস্টেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে দুটো 90 ডিগ্রি কোণ হবে। আর স্কিউ লাইনের মধ্যে সাধারণত শর্টেস্ট ডিস্টেন্সটা বের করা হয়। আমাদের এখানে শর্টেস্ট ডিস্টেন্স শব্দটা আমরা ইউজ করি নাই, কারণ হচ্ছে আমরা বই যেহেতু এই ওয়ার্ড নাই আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো না। কিন্তু আমরা যখন ম্যাথ করছিলাম এই ম্যাথ গুলা তখন আমরা পড়ছিলাম এভাবে পড়ছিলাম যে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন বা ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন, আমরা আসলে এইভাবে পড়ছিলাম। আর এখন এই শর্টেস্ট ডিস্টেন্স শব্দটা নাই এবং শর্টেস্ট ডিস্টেন্সের সাথে রিলেটেড সেই ম্যাথটা আবার ডিফাইন্ড ওয়েতে সলভ করা যায়। 90 ডিগ্রি মানে ম্যাথের মধ্যে সেই ম্যাথটা এই জিওমেট্রিক এই প্রসেস না, সেটা অন্য প্রসেসে করা যায়। এই শর্টেস্ট ডিস্টেন্সে আর কিছু ডেফিনেশনও আছে, আর কিছু কন্ডিশনও আছে, যে কন্ডিশন গুলো আসলে আমরা এখানে আমাদের কারিকুলামের সাথে ইনভলভ নাই জন্য আমরা অত বেশি কথা বলতেছি না। তার মানে শর্টেস্ট ডিস্টেন্স ওই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি লাইনের মধ্যে ডিস্টেন্স। আর তুমি যেটা বলছো যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিস্টেন্স হবে, এটা তো অবশ্যই, যেহেতু লাইন দুটো প্যারালাল না তাদের মধ্যে ডিস্টেন্স তো ভ্যারি করবেই। পয়েন্ট চেঞ্জ করলে নর্মালি তো দুটো লাইনের মধ্যে পয়েন্ট চেঞ্জ করলে ভ্যারি করে। তুমি দুটো প্যারালাল লাইনও নাও, ফর এক্সাম্পল এটা একটা লাইন আর এটা একটা লাইন, তুমি যদি ডিফারেন্ট পয়েন্ট নাও তাহলে অবশ্যই এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কি সেম হবে? না স্যার। এই ডিস্টেন্স সেম হবে না, তার মানে কন্ডিশন লাগবে। এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স একদম 90 ডিগ্রি, আর এটা তো শর্টেস্ট ডিস্টেন্স না। এই ডিস্টেন্স সবচেয়ে কম না, দেখো তো জি স্যার। এই ডিস্টেন্স তো আর বড় ডিস্টেন্স। তো এই জন্য আমরা এখানে ডিস্টেন্স বলতে সাধারণত শর্টেস্ট ডিস্টেন্সই পড়ানো হয় বা বোঝানো হয়। আর এই শব্দটা আমি বেশি মানে ইউজ করি না, কারণ হচ্ছে যেহেতু এটা বইয়ের সাথে বই এই শব্দ এখানে ইনভলভ নাই। কিন্তু স্যার 245 আর হচ্ছে 15 - 1 এই দুইটা পয়েন্ট অ্যাড করলে যে শর্টেস্ট ডিসটেন্স পাবো সেটা কিভাবে বুঝবো? এই দুটো পাসিং পয়েন্ট, এই দুটো অ্যাড করলে শর্টেস্ট ডিসটেন্স আমরা ঠিক এভাবে চিন্তা করব না। আমরা এখন যে চিন্তা করব যে আমাদের এই সিস্টেমে আমরা এই প্লেনের উপর একটা পয়েন্ট দরকার, যেহেতু আমরা এই প্লেন জানি না। আমরা যেহেতু এই প্লেনের উপর প্লেন যদি না জানি, এই প্লেন তো আমি ধরে নিছি, এই প্লেনটাও আমি ধরে নিছি, তার মানে P1 এবং P2 এই দুটো প্লেন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, তার ইকুয়েশন সম্বন্ধে জানি না, বের করতে হবে। কিন্তু লাইন সম্বন্ধে ধারণা আছে। তাহলে এখন তুমি বলো কোন পয়েন্টটা আমার নিতে বাধ্য থাকবো আমি? মানে যে পয়েন্ট দিয়ে সে পাস করতেছিল একটা, সেটাই যেটা আমি দেখতে পেয়েছি। এবং সেই পয়েন্টকে নিয়ে আমার কাজ করতে হবে এবং দেখাইতে হবে সেই পয়েন্টকে নিয়ে আমার ডিসটেন্স বের করতে হবে এবং ওই ডিসটেন্সে শেষ পর্যন্ত শর্টেস্ট ডিসটেন্সে পরিণত হবে। আচ্ছা ওকে স্যার। শর্টেস্ট ডিসটেন্স কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। আমরা কিন্তু শর্টেস্ট ডিসটেন্স আবার ডেফিনেশন আছে, এই কারণে শর্টেস্ট ডিসটেন্স এই ওয়ার্ডটাই আমরা আসলে ইউজ করতে চাই না, কারণ শর্টেস্ট ডিসটেন্স সম্বন্ধে বলতে হবে এবং তার ক্রাইটেরিয়া গুলো দেখাইতে হবে, তারপর সেটা বলতে হবে। তার মানে এখানে আমরা যে কোনো প্রসেসে ডিসটেন্স বের করতে পারলে আমাদের ম্যাথ শেষ। আর এই ডিসটেন্স বের করার জন্য আমরা কিছু স্পেসিফিক জিওমেট্রিক কনসেপ্ট অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে মূল ব্যাপার। আর এর সাথে রিলেটেড যে আরো স্টেট লাইনে যে আরো রিলেশন বা আরো যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আমরা এখানে একটু স্কিপ করতেছি। ওকে স্যার। আমরা কিন্তু মানে সিস্টেমের কারণে আমরা যেহেতু ওভাবে শর্টেস্ট ডিসটেন্স কি পুরো ডেফিনিশন পরে আসার পর লাইনের মধ্যে ডিসটেন্স কি ডিটেইল যখন পড়ানো হবে, যারা পিওর ম্যাথ পড়বে তারা ডিটেইল পড়বে,
ওই জিনিসগুলো বলার সুযোগ আমাদের এখানে নাই। এই জন্য আমরা ওই দিকে কথাগুলো খুব মানে অল্প করে বলি বা বলার চেষ্টা করি। আর বেশি করে বললেও স্টুডেন্টরা সেই জিনিসটা আসলে হঠাৎ করে মাঝখান থেকে নিতে পারবে না, কারণ তাকে সেই কথাগুলো বোঝার জন্য তাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড থেকে না আসলে কথাটা সে ধরতে পারবে না, তো শুধু বলার জন্য বলা হবে। এই জন্য আমরা আমাদের এই পড়াগুলো যেহেতু মাঝখান থেকে পড়াচ্ছি, এখান থেকে তো পড়াচ্ছি, ওখান থেকে তো পড়াচ্ছি, যতটুকু দরকার হবে, তোমার যতটুকু লাগতে পারে, তোমাদের ভবিষ্যতে লাগবে, যে কোর্সগুলো, যে অংশগুলো লাগবে সেগুলো পড়াচ্ছি। এখানে হচ্ছে কি যে একটা জিনিসটা হঠাৎ করে আসে নাই, তার পিছনে লজিক আসার পর তার উপর আরো অনেক জিনিসের উপর ডেভেলপ হয়েছে। এই যে অরিজিন থেকে আসতে আমরা পারতেছি না, এই জন্য আমরা যতটুকু অরিজিনের কাছাকাছি যেতে পারি ততটুকু নিয়ে কথা বলি। আর তুমি যেটা বলছো তার কোশ্চেন আনসার হচ্ছে হ্যাঁ, এটা এই ডিস্টেন্সটা শর্টেস্ট ডিস্টেন্স হয়ে যাবে, এই পর্যন্ত পাস করবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা ম্যাথের পরবর্তী অংশে যাই। আমরা যেটা করলাম সেটা হচ্ছে L1 প্লেনকে কন্টেন্ট করে লাইন এবং L2 প্লেনকে কন্টেন্ট করে লাইন, সেই প্লেন তৈরি করলাম। এখন আমরা যেটা করব, এই লাইনের উপর পয়েন্ট জানি, এই লাইনের উপর পয়েন্ট জানি, এই দুটো প্যারালাল মধ্যে ডিসটেন্স বের করব। তাহলে বলো তো, এই প্যারালাল প্লেনের মধ্যে ডিসটেন্স বের করার জন্য আমি যদি P2 প্লেনের ইকুয়েশন বের করতে পারি, এখান থেকে ডিসটেন্স বের করে দিই, তাহলে কাজ শেষ হয়ে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, স্যার যে যেহেতু কোনো এই একটা ওয়েতে করলে হবে না? হ্যাঁ, যে কোনো একটা তুমি চাইলে উল্টো করতে পারো, যে এই প্লেন ইকুয়েশন বের করবা, এই পয়েন্ট থেকে ডিসটেন্স বের করবা, সেটাও হবে। ওকে স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এই প্লেনের ইকুয়েশনটা কিভাবে বের করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা এই প্লেন ইকুয়েশন কিভাবে বের করব। প্লেন ইকুয়েশন বের করতে পারা মানে আমাদের কাজ শেষ। আচ্ছা বলো তো, এই প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? টু ফোর ফাইভ। 245। আচ্ছা, তাহলে এই প্লেনের ইকুয়েশনটা হবে a x minus 2 plus b y minus 4 plus c z minus 5 equal to 0. আচ্ছা, আমাদের এই ইকুয়েশনে আমাদের এখন কি দরকার একটু বলো তো। স্যার এবিসির মান। এবিসি তে কি ছিল? নরমাল ভেক্টর স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে নরমাল ভেক্টর কিভাবে বের করব। আচ্ছা দেখো, এই জন্য আমাদের একটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে এই একটা আচ্ছা দেখো, এই প্লেনটা যেই তলে আছে আর এই প্লেন যে তলে আছে, সেই তলে এই দুটো প্লেনের মধ্যে রিলেশন কি? প্যারালাল। আচ্ছা, তাহলে আমরা যদি কোনোভাবে এই প্লেন আর এই প্লেনকে একসাথে নিয়ে আসি, মানে ওভারল্যাপ করি, তাহলে এই দুটা প্লেনের যে দুটো ভেক্টর সেটা একটা তলে চলে আসবে না? জি স্যার। আচ্ছা, আমি আরেকটু বলি। তোমার বাসার টেবিল, তার টেবিলের উপর একটা খাতা রাখো, বাসার টেবিল তার ঠিক একটু উপরে একটা খাতা সমান্তরালে রাখো, প্যারালাল রাখো। রাখার পর তোমার টেবিলের উপর একটা কলম আর তোমার এই খাতার উপর একটা কলম থাকবে। এখন দেখো, তুমি যদি তোমার খাতাটাকে তোমার টেবিলের মধ্যে রাখো, তাহলে কলম, খাতা এবং কলমগুলা সবাই কার উপর থাকবে? টেবিলের উপর। আচ্ছা, উপর থাকবে। টেবিলের উপর একটা তলের উপর যে দুটো ভেক্টর জানি, তাদের যদি ক্রস প্রোডাক্ট নেই, সেই তলের উপর কি আমরা একটা ভেক্টর পাবো তলের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে? জি স্যার।
আচ্ছা, তাহলে আমি যদি বলি এই দুটো ভেক্টর এদের ক্রস প্রোডাক্ট এর দিক হবে এদের সাথে দুটোর উপরে পারপেন্ডিকুলার দিকে। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার নিচের দিকে হইতে পারতো না? হ্যাঁ, পারপেন্ডিকুলার দিক যে কোনো দিক হইতে পারে, উপর আর নিচ, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমরা সেই কাজটাই করছি। আমরা যেটা করছি U1 ভেক্টর, যে ভেক্টরটা ছিল লাইনের সাথে প্যারালাল ভেক্টর, মানে লাইনের দিকে থাকবে। আর এই ভেক্টরটা কি ছিল, এই ভেক্টরটা ছিল এই লাইনের সাথে প্যারালাল ভেক্টর। দুটো প্যারালাল ভেক্টর নিলাম এখান থেকে 4 - 4 5 U1, আর U2 হচ্ছে 8 - 3 1 U2। তার মানে লাইন দুটার সাথে যদি আমরা একই কাজ করি, এই লাইনের সাথে ইনভলভ যে প্যারালাল ভেক্টর তাদেরকে ক্রস প্রোডাক্ট যদি আমরা নেই, তাহলে আমরা কি পাচ্ছি, এই প্লেনের উপর নরমাল পাচ্ছি। আর নরমালের মান কত আসছি, এটা হচ্ছে নরমাল ভেক্টর। তাহলে বলো তো এখানে কত বসাবো? এ জায়গায় 11, বি জায়গায় 36, আর সি জায়গায় 20। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের P2 প্লেনের ইকুয়েশন। আচ্ছা, P2 প্লেনের ইকুয়েশন যদি জানি তাহলে এই, সরি এটা এটা হচ্ছে P2 প্লেনের ইকুয়েশন। আর এই P1 পয়েন্ট থেকে কি বের করতে পারবো ডিসটেন্স? জি স্যার। তাহলে আমাদের কাজ শেষ। তুমি যদি বলো যে কিছু বুঝবো না শুধু ম্যাথ মনে রাখবো, তাহলে কিভাবে মনে রাখবা? খুব সহজ সিস্টেম। এখান থেকে L1 প্যারালাল ভেক্টর নিবা, L2 থেকে প্যারালাল ভেক্টর নিবা, তাদের মধ্যে ক্রস, 2 মিনিটের কাজ। তারপরে এই লাইন বের করবা, তারপর এখান থেকে ডিসটেন্স বের করে দিবা, আর 3 মিনিটের কাজ, 5 মিনিটে ম্যাথ শেষ। আর পড়াতে লাগছে হচ্ছে 40 মিনিট। তুমি এভাবেই করবা, পরীক্ষার সময় তুমি এভাবেই করবা, 5 মিনিটই করবা, কিন্তু পড়ার সময় বুঝে পড়লে চলবে। কারণ স্যার পরে এত কিছু লিখতে হবে না। পরে ভাইভাতে না পারলে আবার প্রবলেম। কোনো ভাইবা নাই তো? ভাইবা নাই পরে মিডে ভাইভা হবে না এই সিলেবাসেই? না। এখন না, মিডিয়া ভাইবা হবে কেন? এখন পর্যন্ত আমার জানা মতে কোথাও কোনো ভাইবা নাই, শুধু অনলাইনে পরীক্ষা দিবা। আর যদি আমি খাওয়া দেওয়ার সময় এটা প্রমাণ পাই যে আমার স্টুডেন্টরা সব কপি পেস্ট করতেছে, অনলাইনে কপি পেস্ট করা খুব সহজ। সুন্দর মতো এখান থেকে লগ আউট করে মেসেঞ্জারে গিয়ে এই যারা করলো তাকে আরেকজন শেয়ার করে দিলা, বই থেকে সরাসরি শেয়ার করলা, বই দেখে লিখলা, তারপরে এই ফর্মুলা বই দেখে দেখে ম্যাথ লিখলা, এটা করতে কোনো সময় লাগবে না। যদি এরকম হয় তাহলে তো আসলে আমাকে আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে হবে। যে সবাই যদি একেবারে এই সিস্টেমে চলে যায় তাহলে তো কিছু শিখবে না। তো না, হয়তো আমার কোশ্চেন প্যাটার্নকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে যাতে স্টুডেন্ট শেয়ার করার সময় না পায়। আমি ওইদিকে যাবো না, আমি খাওয়া দেওয়ার সময় বুঝবো যে তারা শেয়ার করছে কিনা। কারোর সাথে কেউ যদি শেয়ার করে বা আনসার মিলায়, আনসার, ম্যাথের আনসার আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ ছিল না, এখনো নাই। আমার হচ্ছে গিয়ে সিস্টেম এবং প্রসিডিউর এবং লজিক সে বুঝতে পারছে কিনা, জি স্যার। এবং স্টুডেন্ট এইভাবে পড়া উচিত। যা বললাম তার ভেরিফিকেশন খুব কঠিন ব্যাপার, ভেরিফাই করা খুব কঠিন ব্যাপার যে আসলে এটা সে দেখছে কি দেখে নাই, এটা আমি আসলে কখনোই ভেরিফাই করতে পারবো না। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথ রিলেটেড? স্যার ম্যাথটাকে আবার রিভিউ করলে ভালো হতো স্যার। আচ্ছা, ম্যাথ থেকে আমরা যদি মানে একবারে এক নিঃশ্বাসে বলি যে আসলে আমরা কি কি করলাম, তাহলে মনে হয় সুবিধা হয়। এই আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের L1 এবং L2 লাইন দুটা স্কিউ কিনা
এর আগের চ্যাপ্টারে এক্সাম্পল 3 তে 11.5 আমরা প্রমাণ করে আসছি এই যে একই সেই লাইন L1 এবং L2 এই লাইন দুটো প্যারালাল না এবং এই দুটো লাইন ইন্টারসেক্ট করে না, তার মানে তারা স্কিউ লাইন। কোশ্চেনে বলা হয়েছে এদের মধ্যে ডিসটেন্স বের করো, এটা হচ্ছে কোশ্চেন। আমরা যেটা করলাম এই কোশ্চেনের সলিউশন করতে গিয়ে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট টেকনিকটা হচ্ছে আমাদের একসেপ্ট করতে হবে অথবা আমাদেরকে 3D ফিলিংস আনতে হবে। আমাদের ম্যাথ দেখার জন্য আমাদের মধ্যে 3D ম্যাথ দেখার মতো ফিলিংস তৈরি করতে হবে। আর সেটা কিভাবে করতে হবে, আমরা চিন্তা করব এই দুটো লাইন প্যারালাল না, কিন্তু এই L1 লাইনকে কন্টেইন করা প্লেন এবং L2 লাইন করা যে প্লেন দুটাকে আমরা এরকম একটা পজিশনে নিয়ে যাবো যে পজিশনে P1 আর P2 প্লেন দুটা প্যারালাল হবে। তারপরে স্টেপ হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্ট P1 থেকে আমরা P2 প্লেনের ডিসটেন্স বের করব। তার মানে আমার এখন রিকোয়ারমেন্ট হচ্ছে P2 প্লেনের ইকুয়েশন বের করা এবং এখান থেকে ডিসটেন্স বের করা। আর P2 প্লেনের ইকুয়েশন বের করার জন্য প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করে সেই পয়েন্টটা জানতে চাই। যেহেতু লাইন এবং প্লেন একটা আরেকটার উপর আছে, তার মানে এই পয়েন্ট দিয়ে পাস করে। এই পয়েন্টটা কিভাবে বের করব, যে এখানে L2 পাসিং পয়েন্ট 2 4 5, তার মানে পাসিং পয়েন্ট জানি, শুধু একটা নরমাল। আর ঠিক সিমিলারলি এই পয়েন্টের মানও বের করতে পারবো। আমরা তারপর চিন্তা করলাম এই L1 এর প্যারালাল ভেক্টর হচ্ছে 4 4 5, L1 এর প্যারালাল ভেক্টর জানি। সিমিলারলি 8 3 5 হচ্ছে L2 এর প্যারালাল। তাদের ক্রস প্রোডাক্ট নিলে এদের মাঝে একটা নরমাল পাচ্ছি, সেটা হচ্ছে n। আর সেই নরমাল থেকে এবং পাসিং পয়েন্ট থেকে আমরা কি করতেছি, আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করলাম। সেই ইকুয়েশনটা হচ্ছে P2 প্লেনের ইকুয়েশন। আর P1 পয়েন্ট থেকে ডিসটেন্স বের করলাম, আমাদের ম্যাথ শেষ। বলো কার কি কোশ্চেন আছে বলো। স্যার আমি যখন দুইটা ওই যে ভেক্টর দুইটা হচ্ছে একসাথে হিসাব করছি তখন কি হচ্ছে মানে মানে স্কিউ লাইন গুলাকে ইন্টারসেক্ট করছিল তখন একই তলে যখন রাখা হয়েছে? না, স্কেল ইন্টারসেক্ট করেনি। স্যার যদি ইন্টারসেক্ট না করে তাহলে মানে দুইটা জিনিসের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে মানে কি আসে, এটা কি তখন কোনো এরিয়া আসে? দুটা আমরা কিন্তু লাইনের মধ্যে ক্রস প্রোডাক্ট করিনি, আমরা তাদের সাথে ইনভলভ প্যারালাল ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করছি। আর লাইনের দিক আর প্যারালাল ভেক্টরের দিক একই রকম, এই জন্য লাইনকে আমরা বুঝতে পারি। আমরা P1 লাইন L1 লাইনের সাথে ইনভলভ P1 এর যে ভেক্টরটা সেটা হচ্ছে প্যারালাল ভেক্টর। আর সিমিলারলি ও ভেক্টরটা প্যারালাল ভেক্টর। একটা লাইনের সাথে যদি একটা ভেক্টর প্যারালাল হয়, তাহলে সেই ভেক্টরটা প্যারালাল হওয়ার সাথে আরেকটা ভেক্টর যদি প্যারালাল, তারা কিন্তু আবার ইন্টারসেক্ট করতে পারে। সেই ভেক্টরটা প্যারালাল না, আচ্ছা আচ্ছা। কিন্তু তাদেরকে তলে নিয়ে আসতে পারি। আমরা সেই তল থেকে তাদের ক্রস প্রোডাক্ট নিলে আমরা করতে পারি, সেই তলের উপর আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ভেক্টর পাবো নরমাল। আর তুমি বলতেছো সেই পারপেন্ডিকুলার ভেক্টর কি মিন করতেছে আমাদের সেটা? না না স্যার, আমার আনসার পেয়ে গেছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক। আর কারো কোনো আছে? তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো চিন্তা করে মাথায় নিয়ে এবং ফিল করা, এই ব্যাপারটা আসলে একটু কঠিন। এবং তোমাদের এই ব্যাপার যেটা করতে হবে, তুমি যখন আমার কথাগুলো শুনবা, আমি যেই ফিলিংসটা দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমি দূরে আছি, আমি আমার হাতের অনেকগুলো পজিশন চেঞ্জ করে বা অনেক কিছু দেখাইতে পারতেছি না, শুধু স্ক্রিন দেখাচ্ছি আর মুখে সেটা বলে সেই ফিলটা আনার চেষ্টা করতেছি। আর কিছু গ্রাফ দেখাচ্ছি। লাইভ ক্লাস থাকলে হয়তো আমি সেটা আমার হাত দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে পারতাম বা হয়তো করতাম। সেটা যেটা হচ্ছে না, তার বিকল্প হিসাবে আমরা স্ক্রিনের কাজটা করতেছি। এবং আমরা জিওজেব্রা যেটা দেওয়া আছে সেখানে আমরা গ্রাফটা দেখাচ্ছি। তোমার যে কাজ হবে, তুমি এই ম্যাথ করার সময় এই গ্রাফগুলো একটু আঁকার চেষ্টা করবা, অনলাইনে আঁকবা, গ্রাফ পরীক্ষা আসবে না, কিন্তু তুমি আঁকার চেষ্টা করবা ও ম্যাথ কি করতেছে এটা বুঝে করার চেষ্টা করবা। এতে তোমার যে ডেভেলপমেন্ট আসবে কনসেপ্টে, এটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং সেই ডেভেলপমেন্টে তুমি নেক্সটে অনেক কিছু করতে পারবা। এখন তুমি যদি বলো আমাকে দেখাই দিতে আমি কি করতে পারবো, তাহলে আমি দেখাতে পারবো না। কিন্তু তুমি যখন সেই জায়গায় পৌঁছাবা তখন তুমি বুঝবা যে এই যে তুমি করতে পারতেছো।
আর কেন পারতেছো তার পিছনে লজিক হচ্ছে তোমার পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো ভালো রেখে আসছো। সবসময় তাই হয়। আমরা এটা দেখি যে আমরা অনেক কিছু অনেক সময় পড়ি নাই বা দেখি নাই, কিন্তু এখন এটা দেখি যে আচ্ছা এই জিনিসটা তখন জানার কারণে এখন আমি জিনিসটা পারতেছি, কিন্তু তখন পড়া অবস্থায় আমি জানি না যে জিনিসটা লাগবে। অবশ্য তুমি যদি সেই জায়গায় সেভাবে মানে যাও বা সেই জায়গায় চিন্তা করতে চাও বা পারো, বা সেই রিলেটেড কোনো কাজে তুমি আসলে করো আর কি। আর তুমি যদি ডিফারেন্ট ফিল্ডে কাজ করো তখন সেই ফিল্ডে কাজ হবে, সব দিকে কাজে লাগবে তা তো না। তবে ম্যাথ গুলা একটু লজিক বেস বুঝে এবং ফিল করে পড়া দরকার। শুধু ম্যাথ ক্যালকুলেশন করলে তো খুব সহজ ম্যাথ, এই ম্যাথটা ক্যালকুলেশন যদি করি তাহলে 2-3 লাইনের ম্যাথ বললাম না, এখান থেকে E1 নিব, E2 নিব, ক্রস প্রোডাক্ট করবো এবং প্লেন টু বের করবো এবং ডিস্টেন্স বের করে দিব। ও খুব অল্প কাজ, কিন্তু অল্প কাজকে ভিজুয়ালাইজ করতে গেলে একটু বেশি সময় লাগে। আর পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, সবকিছুর ক্ষেত্রেই। যাদের তারা আছে তারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো। আর যাদের তারা নাই তারা, আমি ক্লাসটা এখন শেষ হয় নাই, ক্লাস যেহেতু শেষ হয়নি আমরা আরো 15 মিনিট ক্লাস নিব। আর যাদের ক্লাস থাকবে তারা চলে যাবা, এরপর আমি 4-5 মিনিট বেশি নিব আর কি আজকে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে 3-4 মিনিট আগে ক্লাসটা আমি ওপেন করে দিই, তার মানে আমি ক্লাসে ওপেন করলেই তোমরা ক্লাস জয়েন করতে পারো। তার মানে 9টার আগে আমি ক্লাসে থাকি, কিন্তু আমি শুরু করি একটু পরে, কারণ সব স্টুডেন্ট জয়েন করে না। দেখা গেলো আমি শুরু করলে তারা মিস করবে, এই জন্য এরপর থেকে একটু আগে মানে 9টা 5-এর মধ্যে আর কি সবাই জয়েন করে ফেলে, তাইলে আমি মনে হয় তাড়াতাড়ি শুরু করতে পারবো। কিন্তু আমি ক্লাস কিন্তু আগে মানে ওপেন না করলে স্টুডেন্ট ধরতে পারার কথা না, আমি তার 4-5 মিনিট আগে ওপেন করি। আচ্ছা, আমাদের মোটামুটি 11.6 শেষ, 11.5 এবং 6 যেটা চেষ্টা করবা ঈদের আগেই, এই মানে আজকে কালকের ক্লাসের মধ্যেই শেষ করবো পড়া। তারপরে এর মাঝে পড়া হবে না বা হওয়া দরকারও নাই, তারপর পড়লে চলবে। তবে এখনই বোঝা অবস্থায় পড়া বুঝে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাথ না তো করে ঈদের অন্তত আগে আজকে তো শেষ ক্লাস। ঈদের আগে আজকে শেষ ক্লাস, জি কিন্তু স্যার। ঈদের আগে এই তোমার তো 8টা ক্লাস আছে, কালকে আছে, মানে তুমি চিন্তা করো কালকে পর্যন্ত তুমি কাজ করবা বা পড়বা, ও হ্যাঁ হ্যাঁ জি এরপর স্যার। এরপর পড়ালেখা করবা না মনে করো, তাহলে তুমি শুধু কালকে পর্যন্তই পড়বা। তাহলে আজকে রাতে বা আজকের মাঝে একটু দেখে রাখো, ঠিক আছে স্যার। কারণ হঠাৎ করে শুরু করলে সবকিছু নতুন লাগবে। জি স্যার, তা ঠিক বলছেন। আচ্ছা, আমরা একটু এর পরের চ্যাপ্টার শুরু করবো, 10.4 কোনিক সেকশন। আচ্ছা, কোনিক সেকশন বলতে আসলে আমরা কি বুঝি, এই এই ব্যাপারটাকে আমরা শিখাবো এবং কোনিকের ডেফিনেশন দেবো। আমরা পড়াচ্ছি হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 10.4 চ্যাপ্টার। দেখো, সাধারণত এই ডাবল নেপ কোণ যেটা বলা হয়, মানে ডাবল নেপ কোণ হচ্ছে এরকম আর কি। এই কোণের সাথে যখন আহ, এটা প্লেন কাট করে তখন একটা ইন্টারসেক্টিং একটা কার্ভ পাওয়া যায় বা পয়েন্ট পাওয়া যায়। যখন এই দেখো প্লেন, এই ধরনের প্লেন যখন কাট করে তখন একটা সার্কেল পাওয়া যায়। যখন প্লেনটি একটু বাঁকা করে কাট করে তখন এই ধরনের একটা ইলিপস পাওয়া যায়। আর প্লেনটা যখন শুধুমাত্র এভাবে কাট করে তখন এই ধরনের প্যারাবোলা পাওয়া যায়। আর এই প্লেন যখন এভাবে কাট করে তখন এই ধরনের একটা হাইপারবোলা পাওয়া যায়। তাহলে সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা সবাইকে একসাথে কি বলা হয়? কোনিক কোনিক সেকশন। সেকশন। আর কোনিক সেকশন বলতে আমরা কি বুঝি? কোনিক সেকশন বলতে আমরা বুঝি
যে একটা কোণ, সেই কোণটা সাথে একটা প্লেন যে ইন্টারসেকশন করছে, সেই ইন্টারসেকশনের যে লাইনটা, সেই লাইনটাকে বলা হচ্ছে, বা ইন্টারসেকশনের যে যে কার্ভটা, সেই কার্ভটাকে বলা হচ্ছে কোনিক সেকশন। এই কার্ভের উপর আরো ডিপেন্ড আছে, যে এটা পয়েন্ট পাইতে পারি, পেয়ার অফ স্ট্রেট লাইন পাইতে পারি, এই সিঙ্গেল লাইন পাইতে পারি, সেটা আপাতত দরকার নাই। কনিকের প্রথমে হচ্ছে, কনিক বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা জানলাম, বা কনিক সেকশন বলতে আমরা কি বুঝি। তার মাঝে আমরা আমাদের এখানে পড়াবো হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা এন্ড ইলিপস। এন্ড কোশ্চেন হচ্ছে কোনো একটা জিনিস প্যারাবোলা কেন হয়, কোনো একটা কোনো একটা ইকুয়েশন কেন ইলিপস হয়, তার একটা ডেফিনেশন দরকার হয়। তোমাকে যদি বলা হয় এটা সার্কেলের ডেফিনেশন কি, তুমি বলবা যে একটা পয়েন্ট থেকে সমান ডিস্টেন্সে যে পয়েন্ট গুলো আছে, সেই সবগুলো পয়েন্টের সেটকে কি বলা হচ্ছে, সার্কেল বলা হচ্ছে। ম্যাথমেটিক্যালি সার্কেলের ডেফিনেশন এইটা। এই পয়েন্টটা যদি অরিজিন হয় 0 0 হয়, এই পয়েন্ট থেকে এই সার্কেলের উপরটা পয়েন্ট যদি এক্স কমা ওয়াই আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট রেডিয়াস, যে আমরা রেডিয়াস বলি। এখান থেকে আমরা যদি খুব সহজ ফর্মে লিখি, এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। তার মানে আমি কি বলতে পারি যে কোনো একটা ইকুয়েশন তৈরি করার জন্য আমাদের একটা ডেফিনেশন দরকার হবে, সেই ডেফিনেশনকে আমরা স্যাটিসফাই করে একটা ইকুয়েশন তৈরি করব। সিমিলারলি ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এদের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের উপর বেস করে আমাদের ইকুয়েশনটা তৈরি হবে। আমি এখন শিখাবো প্যারাবোলা বলতে আমরা আসলে কি বুঝি। তোমরা কি জানো নাকি শিখাই দিব? মানে এই ডেফিনেশন গুলোকে তোমরা জানো, জানলে আর পড়ার দরকার নাই, যদি এইচএসসি তে পড়ে থাকো। আর না জানলে বা পড়তে চাইলে পড়াই দিব। স্যার পড়াই দেন স্যার। স্যার ভুলে গেছি স্যার, এইচএসসি তে পড়ছিলাম স্যার, মনে নেই স্যার। আচ্ছা দেখো, তোমাকে যদি বলা হয় কনিক কাকে বলে, কনিক সেকশনের মধ্যে প্যারাবোলা কাকে বলে, তখন তুমি বলবা যে প্যারাবোলা দেখতে হচ্ছে অনেকটা এরকম। এখন তোমার মনে কোশ্চেন রাখতে পারো যে প্যারাবোলা দেখতে এরকম কেন, তার প্যারাবোলার ডেফিনেশন। সাধারণত প্যারাবোলার ডেফিনেশনে বলা হয়েছে এটা যদি এক্স এক্সিস হয়, আমি সহজ ফর্মে লিখতেছি, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এটা ফিক্স পয়েন্ট, এই ফিক্স পয়েন্টটা আমরা বলি ফোকাস। আর এই ফিক্স পয়েন্টের এই ডিস্টেন্সটা মনে করো, এই ডিস্টেন্সটা a,0 বলা হয়েছে প্যারাবোলাতে। আর এইখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে একটা লাইন এ, যার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষ। ব্যাপারটা হচ্ছে এরকম, এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট ফোকাস থেকে এর দূরত্ব এবং এই ডিরেক্ট থেকে দূরত্ব সব সময় সমান থাকবে, মানে এই ডিস্টেন্স সমান থাকবে। তাহলে এখানে যদি কোনো পয়েন্ট নাও, ফোকাস থেকে তার ডিস্টেন্স আর এই লাইন থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স কনস্ট্যান্ট। তুমি যদি এখান থেকে কোনো ডিস্টেন্স নাও, এই পর্যন্ত ডিস্টেন্স নাও, এই দুটো কনস্ট্যান্ট। তুমি যদি এখানে ডিস্টেন্স নাও, এখান থেকে ডিস্টেন্স নাও, তার মানে যেই পয়েন্টগুলা এই ফোকাস থেকে সেই পয়েন্টের উপর ডিস্টেন্স এবং দিকাক্ষ থেকে বা ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স সমান থাকবে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট গুলোকে কি বলা হচ্ছে, সেই কনস্ট্যান্ট গুলোকে বলা হচ্ছে, সেটগুলো পয়েন্ট সেটগুলোকে বলা হচ্ছে, তাদের যদি আমরা সবগুলো কানেক্ট করি তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা ডেফিনেশন বুঝতে পারছো? জি স্যার। তার মানে প্যারাবোলা ডেফিনেশন যদি বলা হয় প্যারাবোলা এরকম কেন, তুই আমাকে কোশ্চেন করতে পারো স্যার প্যারাবোলা আপনি এরকম কেন আঁকছেন, এটাকে আপনি ইচ্ছা হয়েছে এই জন্য আঁকছেন? আসলে না, ডেফিনেশনে বলা হয়েছে ফোকাস এবং এই লাইন, এই পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্স, আর এই ডিস্টেন্স সব সময় ফিক্সড। এই জন্য তোমাদের মানে মনে আছে আমরা পড়ছিলাম যে এখান থেকে যদি এ হয়, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এ হবে। কারণটা কি, এই পয়েন্ট হচ্ছে 0, এখান থেকে এই ডিস্টেন্সটা আর এখান থেকে এই ডিস্টেন্স সবসময় কি থাকবে, সমান থাকবে।
আচ্ছা, এটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, এটাকে বলা হচ্ছে ভার্টেক্স, আর এটাকে বলা হচ্ছে ফোকাস। আর এই এক্সিসটা হচ্ছে সিমেট্রিক এক্সিস। দেখো এটা হচ্ছে এখানে এই পোর্শনের সিমেট্রিক, দেন এই এক্সিসটার নাম হচ্ছে সিমেট্রিক এক্সিস। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা। আচ্ছা দেখো, আমরা যদি ইলিপসের ডেফিনেশনে আসি, তাহলে ইলিপস বলতে আমরা কি বুঝি? ইলিপসের ফোকাস থাকে হচ্ছে দুইটা, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, এদেরকে একসাথে বলা হয় ফোকি। ইলিপসের এটাকে একসাথে বলা হচ্ছে ফোকি, দুটা ফোকাস থাকে। সাধারণত বলা হয়েছে ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের ডিস্টেন্স, এই দুটা ফোকাস যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সামেশন সবসময় কনস্ট্যান্ট থাকবে। এবং এই সামেশনটা কনস্ট্যান্ট থাকবে। তুমি যদি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে পয়েন্ট নাও, এখানে পয়েন্ট নাও, এই দুইটা ডিস্টেন্স সব সময় কি হবে? কনস্ট্যান্ট হবে। এখান থেকে যদি তুমি পজিশন নাও, এই দুইটা ডিস্টেন্স সব সময় কি হবে? কনস্ট্যান্ট হবে। তো এখানে পয়েন্ট নাও, এই দুটো ফোকাস থেকে সেই ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই সবগুলো পয়েন্টকে যদি তুমি অ্যাড করো, তাহলে এই ধরনের একটা ইলিপস পাবা। যে ইলিপসের এটাকে বলা হচ্ছে ফোকাস, এই দুটোকে একসাথে বলা হয় ফোকি, আর এটাকে বলা হচ্ছে সেন্টার, এই পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার। আর এখানে এই অ্যাক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই ডিস্টেন্সটুকু এ, আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে বি। এই অ্যাক্সিসটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। এটা 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 আমরা বড়, এর মানটা এটা হচ্ছে। তার মানে ইলিপস যদি আমরা বলি, দুটা ফোকাস থেকে সবসময় কনস্ট্যান্ট ডিস্টেন্সে যে পয়েন্টগুলো পাচ্ছি, সেই কনস্ট্যান্ট ডিস্টেন্সের পয়েন্টগুলোকে যদি আমরা সামেশন নেই, সবসময় সমান হবে। তাদের নিয়ে যে পয়েন্টগুলো পাওয়া যাবে, সেই পয়েন্টগুলোকে কানেক্ট করলে যেই লাইনটা, যেই কার্ভ পাওয়া যাবে, তাকেই বলা হচ্ছে ইলিপস। অনেকটা এরকম যে তোমার কাছে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তুমি একটা রশি নিচ্ছ বা দড়ি নিচ্ছ বা একটা তার নিচ্ছ, সেই তার দিয়ে কানেক্ট করতেছো, তাদেরকে কখনো তার বড় হচ্ছে, ছোট হচ্ছে, এইভাবে করে তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে এই দুটো সবসময়, এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। দেখো তো ইলিপসের ডেফিনেশন বুঝতে পারো কিনা। জি স্যার। ছোট্ট একটা অ্যানিমেশন দেখাই। দেখো এখানে কিন্তু একটা ডিস্টেন্স বাড়লে একটা ডিস্টেন্স কমতেছে। দেখো একটা ডিস্টেন্স বাড়লে একটা ডিস্টেন্স কমতেছে, তো দেখতে পাচ্ছ?
জি স্যার। আগের ডিস্টেন্স সেটা কি হচ্ছে, সেটা কমে যাচ্ছে। তার মানে এই সামেশন কিন্তু সবসময় ফিক্স থাকতেছে, আর এই সামেশন যদি ফিক্স থাকে তাহলে এটা ইলিপস তৈরি হয়। দেখো সিমিলারলি আমরা যদি হাইপারবোলা দেখি, হাইপারবোলার সময় এই ডিস্টেন্সের মাইনাসটা সবসময় ফিক্স থাকবে। এই দুটার মধ্যে তখন আমাদের যেটা পাবো আমরা এই ধরনের শেপ পাবো। তো এখানে ফোকাস থাকবে দুইটা, একটা ফোকাস, একটা ফোকাস, আর এই ফোকাস থাকার পর এটা হবে সেন্টার, আর এগুলো হচ্ছে ভার্টেক্স। আর ফোকাস থাকবে ফোকাল এক্সিস, আর আলাদা এক্সিসের নাম হচ্ছে কনজুগেট এক্সিস। আচ্ছা আমার মনে হয় আমি সমান্তরিক ক্লাস করি, অনেকে অলরেডি চলে যাচ্ছে, জোর করে বেশি পড়ার দরকার নাই। আমরা নেক্সট এখান থেকে করবো প্যারাবোলা হাইপারবোলা। আসলে জোর করে বেশি পড়ানো না, আমরা সময়ের মধ্যে ক্লাস শেষ করি। এখন 28-2 মিনিট বাকি আছে, আমরা তো নেক্সট ক্লাসে পড়াবো। আমি যারা সমস্যা তারা চলে যাবো, তারা এই কারণে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসা গুরুত্বপূর্ণ না, অ্যাটেন্ডেন্সটা গুরুত্বপূর্ণ। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমার ক্লাস শেষ করতেছি। আজকে আমরা হয়তো আর বেশি কিছু পড়াবো না, আজকে এই পর্যন্ত পড়াবো, তোমার বাসায় এগুলো পড়বা।